ক্যামেরাকে বলা হয় সেলুলয়েডের চোখ, আর এই চোখ দিয়ে ক্যামেরা আমাদের দেখায় জীবনের ছবি। ক্যামেরার ছবি কখনো স্থিরচিত্র, কখনো আবার চলচ্চিত্র। মূলত ক্যামেরা রোল করলেই ছবি আমাদের সামনে মূর্তমান হয়ে ওঠে। এই ক্যামেরার রোলিংয়ের সঙ্গে হাত ধরে কখনো এগিয়ে যায় সিনেমা, কখনো আবার আমাদের সামনে ফুটে ওঠে স্থির চিত্রের মাধ্যমে জীবনের অনেক কিছু। শুধু দর্শক, ক্যামেরা নিয়ে আমাদের মাল্সি প্রোডাকশনসের আয়োজন ক্যামেরা রোলিংয়ে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ক্যামেরা, সিনেমা ইত্যাদি সংশ্লিষ্ট মানুষজন, কারিগর, নির্মাতা এবং সহচরদের সঙ্গে কথা বলি। গল্প, কথা আর আড্ডায় কিছু আলাপচারিতায় এটুকু সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের স্বাগত জানাই। আজ ক্যামেরা রোলিংয়ের আরেকটি পর্ব। এই পর্বে আমাদের সঙ্গে আছেন ক্যামেরার মানুষ মীর শামসুল আলম বাবু। উনি শুধু ক্যামেরারই মানুষ নন, উনি একাধারে পর্বতারোহী, চলচ্চিত্র গবেষক, লেখক এবং চলচ্চিত্র বিশ্লেষক। ওনার ক্যামেরার মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে অনেক পাহাড় জয়ের ছবি, অনেক চলচ্চিত্রের মানুষের ছবি, জীবনের অনেক গল্প এবং বাংলাদেশের চলচ্চিত্রের একটি বড় ইতিহাস আমরা ওনার মাধ্যমে খুঁজে পাই। চলুন তাহলে আজকের পর্বে আমরা কথা বলি মীর শামসুল আলম বাবুর সঙ্গে। বাবু ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো। আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা সৌভাগ্যবান। আপনি আমাদের সময় দিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনার সিনেমা যাত্রা সম্পর্কে জানতে চাই প্রথমে। মানে এই যে চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা, গবেষণা করা, ক্যামেরার হাত ধরে আপনার পথ চলা, এই বিষয়ে একটুখানি। এটা যদি বলতে হয় তাহলে আমি একটু পুরোনো দিকে যেতে হবে। আমার মামা ছিল ফটোগ্রাফার। উনি ঠিক ফটোগ্রাফার না, উনি ফটোগ্রাফি করতেন, পছন্দ করতেন। আমি যেহেতু নানা বাড়িতে বড় হয়েছি, জন্মে হয়েছে নানা বাড়িতে, মামার একটা প্রভাব, আমি বড় ভাগ্নে, সবার বড় আমার জেনারেশনের, তার উপর একটা প্রভাব থাকে। তো ওইটা ক্যামেরার নাড়াচাড়া ওটার থেকে করা। এরপরে যখন আমি আস্তে আস্তে বড় হলাম, যখন স্কুল কলেজ শেষ করলাম, তখন আমার ফটোগ্রাফিতে খুব আমাদের সময় তো স্কুল কিংবা কলেজের ফাইনাল পরীক্ষার পরে বেশ লম্বা একটা সময় পাওয়া যেত। ওই সময়টায় আমি কি করব, আমার এসএসসি মাত্র শেষ হলো, তখন কি করব, ফটোগ্রাফি শিখে যাই। তখন আমি ফটোগ্রাফি শিখতে ভর্তি হলাম। দুইটা ইনস্টিটিউটে ভর্তি হলাম। একটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি একাডেমি বলে একটা ছিল টিএসসিতে। আচ্ছা। যারা টিএসসিতে ইউনিভার্সিটি কেন্দ্রিক অ্যাক্টিভিটি করে তারা পিয়ারো ভাইকে ভালো করে চিনে। হ্যাঁ, পিয়ারো ভাইয়ের নাম আমরাও শুনে বড় হয়েছি। হ্যাঁ, পিয়ারো ভাই তখন ইয়াং, মাথা ভর্তি চুল, একদম চিপচিপেল তরুণ একজন মানুষ। আর আমরা তখন মাত্র বাচ্চা। তো পিয়ারো ভাই ওইখানে গেলাম, ওইখানে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি একাডেমিতে, টিএসসিতেই ছিল ইনস্টিটিউটটা। আর তারপরে হলো আমাদের মঞ্জুর আলম বেগ, আমাদের বাংলাদেশের ফটোগ্রাফির গুরু মঞ্জুর আলম বেগের বেগাট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি। আচ্ছা। তো আমি দুইটা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি। বেগাট ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছি ফটোগ্রাফিতে 88-এর প্রথম দিকে। তো এই দুইটার থেকে আমার ফটোগ্রাফির যাত্রা। তারপরে তার আগের ব্যাপারগুলো ছিল এরকম যে আমার আত্মীয় স্বজনের মধ্যে ফিল্মে অনেক লোক আছে। আচ্ছা। যেমন জাফর ইকবাল, আনোয়ার পারভেজ এবং শাহনাজ রহমতুল্লাহ। আচ্ছা। এই তিনজন হলো আমার সম্পর্কে নানি হয়। নানি মানে আমার নানির একটাই খালা, তার তিন সন্তান। ওই খালার 3 সন্তান, আর আমার নানির মায়ের সন্তান আমার নানি। তারপরে আমার বাবার সূত্রে, আমার জন্ম সিরাজগঞ্জে, তো সিরাজগঞ্জে প্রচুর ফিল্মের লোক আছে। আচ্ছা। এই যে আমরা প্রথম দিকের সিনেমাটোগ্রাফার আফজাল চৌধুরীর কথা বলি, কিংবা ফিল্ম ডিরেক্টর ইবনে মিজান, আচ্ছা, এরা সব সিরাজগঞ্জের। আবার একদম শেষের দিকে এসে দেওয়ান নজরুল, কিংবা জোসেফ শতাব্দী, কিংবা আবু হেনা বাবলু, তারপরে এই টাইপের অনেক চিত্রগ্রাহক, অরুণ রায়, সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, এরা সব সিরাজগঞ্জের এবং সবই প্রায় কাছাকাছি, একই সময়ের, একটু আগে পরে কাছাকাছি সময়ের। এবং আমার বাবা আবার এদের কন্টেম্পোরারি, যার ফলে চলচ্চিত্রের প্রতি একটা সংযোগ ছিল। যেমন আমার বাসায় যে টেবিল, আমার যে টেবিলে পড়তাম, ওই টেবিলের ওই পাশে বসে দোস্ত দুশ্মন সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে। আচ্ছা। দেওয়ান নজরুল তখন আমাদের বাসায় থাকতেন। তো যেটা হয়, গ্রাম থেকে যারা আসে এরা এসে
ঢাকাতে যাদের আত্মীয় স্বজন আছে তারা এখানে থাকে। তারপরে খুব বিখ্যাত চুমকি চলেছে একা পথে, কিংবা এই চুপি চুপি বলো কেউ জেনে যাবে, এই গানগুলো আমার 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 পড়ার টেবিল, আমি এখানে পড়তাম, উল্টা দিকে দেওয়ান নজরুল কাকা, আমি কাকা বলি, যদিও ফিল্মের অনেক লোককে আমি ভাই বলি, কিন্তু আমার কাকা ওই পাশে বসে এগুলো লিখতো। তখনও আমরা এগুলো নিয়ে নাড়াচাড়া করতাম না। কিন্তু পরে যখন আমি ফটোগ্রাফিতে আসলাম, ফটোগ্রাফি করি, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই, প্রচুর মজার মজার ঘটনা হয়। একটা কথা মনে পড়ে আমার, যে আমি 88-এর ফেব্রুয়ারি 2 তারিখ কবিতা উৎসব হচ্ছে, সেকেন্ড কবিতা উৎসব। আচ্ছা। ওইখানে আমি দেখলাম পটুয়া কামরুল হাসান বসে আছে, তার পাশে সৈয়দ শামসুল হক, ফয়েজ আহমেদ, কবি শামসুর রহমান, গাজীউল হক, এরা বসা। তো কামরুল হাসান একটা স্কেচ করতেছে। আচ্ছা। খাতাটা পিছন থেকে নেওয়া, পিছন থেকে একজন খাতা তাকে দিয়েছে, আমি পরে জানলাম তার নাম রবীন্দ্র গোপ। তো ওই খাতাটা দিল, তো খাতার মধ্যে স্কেচ করতেছে। তো আমি তার একটা ছবি তুলবো ভাবতেছি, কামরুল হাসানের ছবি। কামরুল হাসানের মানে আপনারা জানেন যে মাথাভর্তি সাদা চুল, খুব লম্বা চওড়া একটা গুরুগম্ভীর একটা চেহারা, ফিগার। তো আমি গেলাম, আমাকে দেখে উনি হাসলেন। কারণ হলো এর 1 মাস আগে ওনার সঙ্গে আমার একটা কাজে দেখা হয়েছিল। ওনার বাসায় গিয়েছিলাম, ছবি তুলেছিলাম ওনার। তো আমি ওনাকে ফ্রেম করব, উনি ছবিটা আঁকতেছেন, উনি মানে একটা পোর্ট্রেট করব, ছবি আঁকা সহ উনি, কিন্তু এটা উনি হচ্ছেন, উনি একবার আঁকেন, কবিতা শোনেন, তখন মঞ্চে সুফিয়া কামাল, তারপরে মানে এরা সব কবিতা পড়তেছে, মোহন রায়হান, আমাদের সিরাজগঞ্জে বাড়ি, এরা সব। তো ছবিটা তোলা হলো না আমার। আমি শুধু একটা গ্রুপ ছবি তুললাম, 4-5 জন, গাজীউল হক, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, কামরুল হাসান। গ্রুপ ছবিটা তুলে আমি চলে আসলাম। চলে এসে বইমেলায় গেলাম, আমি শুনলাম যে কামরুল হাসান মারা গেছে। এবং উনি ছবিটা শেষ করে গিয়েছে। শেষ ছবিটা আপনি তুলেছেন এবং ওনারও শেষ ছবি ওটা আঁকা ছিল? হ্যাঁ, উনি ছবিটা আঁকাটা শেষ করিনি আমি, কিন্তু আমি একটা গ্রুপ ছবি তুলেছিলাম, ওনার কোনো ছবি তুলিনি। এবং ওনার ওই ছবিটা সবাই আমরা জানি, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, ছবিটা এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তো এরকম প্রচুর ঘটনা আছে ফটোগ্রাফিতে আমার। তো এরকম ঘটনা ঘটার মানে থেকেই তার পরের বছরে আমার কাছে মনে হলো যে আমি কেন ফিল্মে জয়েন করি না। আচ্ছা। ডিজিটাল এরা আসার পরে একটা জোয়ারের মতো হয়েছে, বিশেষ করে এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রের বাইরে প্রচুর ক্রিয়েটিভ কাজ হচ্ছে। কিন্তু তখন কিন্তু এফডিসিতেই সব কিছু হতো, বাইরে কিছু হতো না। আমি আমার ওই দেওয়ান নজরুলের কাছে গিয়ে বললাম যে কাকা, আমি তো ফিল্মে কাজ করতে চাই, আমি ফটোগ্রাফিতে টুকটাক হাত কি করতেছি। আচ্ছা ঠিক আছে, চলে আয় আমার সঙ্গে, চলে আয়। তো আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করলাম। হ্যাঁ, এবং আমার কাজ করা শুটিংয়ে প্রথম ছবিটার নাম হলো লিঞ্জা। এই ছবিটা গণ আন্দোলন ভিত্তিক ছিল, এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছিল। ওই ছবিটা রিলিজ হলো, তো ওইটা কাজ করলাম। এরপরে আমি ফিল্মের সঙ্গে জড়িত। তারপরে এফডিসির ভিতরে একটা স্কুল হলো চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র নামে। আচ্ছা। এটা পোস্ট ডিরেক্টর ছিলেন আব্দুস সামাদ হলেন বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি চলচ্চিত্রে কন্টিনিউয়াস কাজ করেছেন এবং বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। উনি সিনেমাটোগ্রাফিতে ডিপ্লোমা করেছেন লন্ডন লন্ডন স্কুল অফ ফিল্ম টেকনিক থেকে। উনি 62-তে দেশে আসেন, তারপর থেকে কাজ করেন। উনি একটা স্কুলের মতো করলেন, আমাদের 6 মাসের প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আমরা এফডিসির ভিতরে ক্লাস করি। আমাদের ক্লাসে আসেন হলো, আমাদের লেকচার দেন সৈয়দ শামসুল হক, মুস্তফা মনোয়ার, সৈয়দ মঞ্জুর ইসলাম চৌধুরী, মমতাজউদ্দিন আহমেদ, আফজাল চৌধুরী, আব্দুল সামাদ তো আছেনই, টপ পার্সনগুলো ওই সময়কার। তারপরে মহিউদ্দিন সাহেব, এরকম সব বিখ্যাত লোকেরা তখন আমাদেরকে ক্লাস নিতেন। এবং আমরা এফডিসির ক্যামেরা, ল্যাব, স্টুডিও, ফ্লোর, এগুলো সব ইউজ করতে পারতাম। 6 মাসের কোর্সটা ছিল। কোর্সে কোনো লিখিত পরীক্ষা ছিল না, কিন্তু একটা মানে মূল্যায়নের ভিত্তিতে আমি ফার্স্ট হলাম। বাহ। তো এরপরে আমি মানে আব্দুস সামাদের সঙ্গে আমি প্রায় অলমোস্ট তারপরের উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ওনার সঙ্গে ছিলাম। উনি অবশ্য তখন ফিল্ম বানাতেন না খুব একটা, কিন্তু এই ফিল্ম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিলেন, যার ফলে আমি ঠিক ফিল্ম বানানোর চেয়ে ফিল্ম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত বেশি হয়ে গেছিলাম। যার ফলে আমার লেখালেখি, গবেষণা, এই টাইপের কাজগুলো বেশি হতো। আর সামাদ সাহেবের কথা বললাম যে আজকে আমি এখান থেকেই সামাদ সাহেবের 20তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যাব। ওনার মানে আমরা এত ছিলাম যে
প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা তিনজন, আমার তিন বন্ধু, আমি, আমার জাফরুল্লাহ বলে একজন আছেন, আর শাহিন মাহমুদ এখন এসএ টিভিতে আছে। আমরা তিনজন প্রতিদিন সামাদ সাহেবের বাসায় যেতাম সন্ধ্যাবেলা, এবং রাত্রে অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিতাম। উনি অনেক গল্প করতেন, এবং মানে উনি তো শুরুর দিকের লোক বাংলাদেশের, যার ফলে ওই গল্পগুলো হতো। বিদেশি ছবিতে উনি কীভাবে কাজ করছে, যেমন গানস অফ নাভারনে কী কাজ করছে, ডেভিড লিন কীভাবে কাজ করছে, গ্রেগরি পেক গানস অফ নাভারের নায়ক ছিল, অ্যান্থনি কুইন ছিল, এরা কি করতো, এলিজাবেথ টেলরের শুটিং ফ্লোরে কীভাবে লাইট করতে হয়, এগুলো উনি বলতেন। ঋষি কাপুরের যে স্ক্রিন টেস্ট হচ্ছে প্রথম, একটা তো সে ছোটোবেলায় অভিনয় করেছে, সেটা আলাদা, কিন্তু স্ক্রিন টেস্ট ওইখানে ওনার দায়িত্ব পড়েছিল লাইট করার জন্য। আচ্ছা, এরকম যে মানে স্ক্রিন টেস্টটা লন্ডনে হয়েছিল, তো উনি তখন ওইখানে আব্দুল সামাদের কথা বলছিলেন, তখন ওইখানে স্টুডেন্ট ছিলেন, এবং তারপর কিছুদিন চাকরিও করেছেন বিবিসিতে। তো বিবিসির থেকে উনি যখন ওই উগান্ডায় বোধহয় না রুয়ান্ডায় না কোথায় যান, উনি ওইখানে ওনাকে অ্যারেস্ট করা হয়। ওখানে গৃহযুদ্ধ চলতেছিল, উনি মানে বিবিসি টেলিভিশন থেকে গিয়েছিলেন, তো ওনাকে অ্যারেস্ট করা হয়। তো বিবিসি থেকে গিয়েছে, তাকে তো অ্যারেস্ট করে রাখা সম্ভব না, তাকে নিয়ে আসা হয়। তখন মায়ের চিঠি পেয়ে উনি চলে আসেন। আচ্ছা, 62-তে উনি চলে আসেন শেষের দিকে। উনি এইসব গল্প করতেন। এরপরে আমি তখন মানে আমার একটা ছিল যে ওই সময় যারা প্রবীণ লোক, বয়স্ক লোক, যাদের কাছে অভিজ্ঞতার ভান্ডার অনেক বেশি, তাদের সঙ্গে আমি দেখা করতাম, তাদের গল্পগুলো শুনতাম। কারণ আমি ঠিক মানে হার্ড অ্যান্ড কোর ফিল্ম মেকিংয়ে টানা কাজ করব, অ্যাসিস্ট করব, এইসব করব, আমার টাকা দরকার, এই ব্যাপারটা ছিল না। যার ফলে আমি অলমোস্ট ওই সময়কার বেঁচে থাকা সমস্ত মানে ফিল্ম, ফটোগ্রাফি এবং কালচারাল ফিল্ডের সমস্ত লোকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আর যেহেতু ক্যামেরা থাকতো, আমি ছবি তুলে ফেলতাম, সেলফি চুপ না হলেও আমি ছবি তুলতাম। আফসোস করি যে কাজী নজরুল ইসলামের সঙ্গে ছবি নাই, কারণ আমি ছোটোবেলায় গিয়েছিলাম। আপনি গিয়েছিলেন কাজী নজরুল ইসলামকে দেখতে? এই ব্যাপারটা এরকম যে ওই আমার ছোট দুই বোন টুইন, ওদের তখন জন্ম হয় ওই বছর। তো আমার মার যেহেতু আমার বাবা পিজিতে চাকরি করতেন এক সময়, পরে মার তখন অবশ্য চাকরি ছিল না, কিন্তু মাকে চেক আপ করার জন্য নিয়ে গেছিল। তখন 115 নম্বর রুমের সামনে গিয়ে বলতেছে, এখানে কে আছে জানিস? জানি না। তো আমাকে নিয়ে দেখালো এরকম। তখন তো ফটোগ্রাফি ব্যাপারটা ছিল না আমার সঙ্গে, তখনও তো ক্যামেরাটা হাতে আসে। আমার ক্যামেরা ছিল না, তার তখন ছোট, আমি বাচ্চা। তো যাই হোক, তো মানে এইভাবে মানে আমি যদি ফিল্মের কথা বলি, একদম আব্দুল জব্বার খান, মুখোমুখি ডিরেক্টর, বাংলাদেশের প্রথম ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক, তার সঙ্গে যেমন আমার সময় কেটেছে, এবং তার একদম এখনকার যারা কাজ করে, এখন তো তার সবাই আমার ছোট ভাই কিংবা ছোট বোন, যার ফলে তাদের সঙ্গে আমার ভালো যোগাযোগটা হয়। এই ব্রিজিংটা আমি করতে বসছি মধ্যে। এবং যেহেতু আমি ক্যামেরা থাকতো এবং আমার একটা সংগ্রহের নেক ছিল, যার ফলে এদের কাছ থেকে জিনিসপত্র সংগ্রহ করতাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনার সংগৃহীত অনেক জিনিস আছে। বিভিন্ন মানুষ আপনাকে উপহার দিয়েছে, আবার আপনি সংগ্রহ করেছেন। উপহারটার একটা কথা, এটা খুব মজার, আমি এইভাবে বলি। আমি আব্দুল সামাদের বাসায় যখন যেতাম না, উনি মাঝে মাঝে একটা জিনিস নিয়ে আসতেন হঠাৎ করে। যেমন আমাকে একদিন নিয়ে বললো যে, দেখো এটা আমার প্রথম পাসপোর্ট। আমি বললাম দেখি। তো উনি এভাবে খুলে দেখালো। তো এখানে একটা মজার জিনিস আছে। এটা কত সালের? এটা 57 সালের পাসপোর্ট। আব্দুল সামাদ চৌধুরী, ওনার পাসপোর্ট। তো উনি একবার ওই মানে এটা দেখালেন যে এটা আমার লন্ডন যাওয়ার সময়কার পাসপোর্ট। দেখলাম, তো আমি পাসপোর্টটা দেখে আমি বললাম যে আমি এটা নেই। বলে এটা নিবা? আচ্ছা ঠিক আছে, নাও। তো এইরকম করতে করতে এটা কিন্তু প্রথম না, কিন্তু আমার কালেকশনটা অনেক আগে, তারও অনেক আগের থেকে আমার কালেকশনটা হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা হলো ওই যে আমি কামরুল হাসানের কথা বললাম না, ওইটা আমার খুব কষ্ট লেগেছিল যে আমি লোকটার ছবি তুললাম না, সিঙ্গেল পোর্ট্রেটটা তুললাম না। আরেকটা ব্যাপার হলো, তার 1 মাস আগে ডিসেম্বর এবং জানুয়ারিতে ওনার উপরে একটা ফিল্ম হয়েছিল, শুটিং চলছিল। ওনার উপরে একটা ডকুমেন্টারি ফিল্ম কামরুল হাসানের উপরে, পটুয়া নামে, আলমগীর কবির বানাচ্ছিলেন। তো আলমগীর কবির তখন এটা বেটার সিনেমা ফ্রন্ট বলে একটা
সংগঠনের আন্ডারে এগুলো বানাচ্ছিলেন। ওই সংগঠনের একজন কর্মী হলেন আজিজ মেহের। আজিজুল হোসেন। আজিজ মেহের। আচ্ছা। আজিজ মেহের আবার আমার মানে সিরাজগঞ্জের আত্মীয় হয় আমাদের। তো উনি আমাকে নিয়ে গেলেন, তুমি তো ফটোগ্রাফি করো, মানে ক্যামেরা ট্যামেরা কিনছো, তুমি একটা কাজ করো, কিছু ছবি তুলে দাও, একটা সিনেমার শুটিং হবে। আমি বললাম দেখেন আমি তো তখন এক্সপার্ট না, মানে এখনও এক্সপার্ট না, কিন্তু তখন আমি বলতেছি মানে একেবারেই তরুণ, 88-এর কথা। তখন ম্যানুয়াল ক্যামেরা, আমি একটা করে ফিল্ম কিনি, 1 মাস চালাই, এরকম একটা ব্যবস্থা। বলো না ফিল্ম তোমাকে দেওয়া হবে, টাকাও দেওয়া হবে, আর ওখানে সুবিধাটা হলো লাইট টাইট করা থাকবে, এক্সপোজারটাও তোমাকে বলে দেওয়া যাবে। আচ্ছা। হ্যাঁ, আর শাটার স্পিড তো ফিক্সড রেখে, যেমন তখন তো ম্যানুয়ালি কাজ হতো, অ্যানালগ ফিল্মের ক্যামেরায় কাজ হতো, সিনেমাটোগ্রাফি অ্যানালগে হতো। শাটার স্পিড যদি 60 রাখো তাহলে তোমার এক্সপোজার হবে ক্যামেরার, এই যে মুভি ক্যামেরার যে এক্সপোজার তার থেকে হাফ স্টপ বাড়াই দিলেই হবে। আচ্ছা। এটা সোজা হিসাব ছিল তখন। তো গেলাম, গিয়ে দেখি কামরুল হাসানের বাসায় শুটিং, বাহ, ওনাকে নিয়ে শুটিং। খুবই সুন্দর। যদিও ছবিটা তৈরি হয়নি, এটা একটা ব্যাড জিনিস, এবং একটা সৌভাগ্যের ব্যাপার আছে, ওই অসমাপ্ত ছবির পুরো অংশটা আমার কাছেই আছে, নেগেটিভটা। তো ছবি তোলা দেখি মবিন ভাই, এম এ মবিন, বিখ্যাত ক্যামেরাম্যান, উনি কাজ করেন আলমগীর কবিরে। তো উনি ক্যামেরা চালাচ্ছেন, আমি কিছু ছবি তুললাম। কামরুল ভাই খুব খুশি হলেন, দেখি তুমি ছবি তুলো, তোমার কি ক্যামেরা, জেনিট বলে একটা ক্যামেরা ছিল, উনি দেখলেন, তা আমাকে ছবিগুলো দিও। তো আমি চলে আসার সময় আলমগীর কবিরকে তো খুব একটা জিজ্ঞাসা করতে পারি না, আমি আজিজ মেহেরকে জিজ্ঞাসা করলাম যে উনি ছবি চাইছে, বলে দিও, অসুবিধা নেই, আমাদের প্রোডাকশনের ছবি হলেও দিও, আমাদের 1 কপি দিও, ওদেরকে 1 কপি দিও। তো আমি পরে কিছু ছবিটা প্রিন্ট করে নিয়ে পরের সপ্তাহে আমি মণিপুরি পাড়ায়, উনি একটা বাসায় থাকতেন, 1 নম্বর মণিপুরি পাড়া রোড, আচ্ছা, সংসদ ভবনের ঠিক উল্টা দিকে। গেলাম ওনার বাসায়, দিলাম ছবিগুলো, উনি খুব খুশি হলেন। কয় টাকা লেগেছে? তো আমি হিসাব করে দেখলাম যে 175 টাকা বোধহয় খরচ হয়েছিল আমার প্রিন্ট করতে 3R সাইজের। উনি আমাকে একটা 500 টাকার নোট নিয়ে আসলেন, বলে নাও। আমি বললাম না, আমি নিব না। কেন, ভাঙতি নাই? আমি বললাম ভাঙতি নাই, আমি টাকা নেব না, কারণ তখন আমি চিনেছি উনিকে। আচ্ছা। তো আমি টাকাটা নিব না। আচ্ছা ঠিক আছে, যাও, নিও না, টাকাটা রেখে দিল। তুমি এক কাজ করো, ওই ঘরে যাও। পাশে একটা ঘরে গেল, ঘরটা অনেক বড়, ঘর ভর্তি ছবি, কামরুল ভাইয়ের পেন্টিং। বলে তুমি যত পারো ছবি নিয়ে নাও। বাহ। আমি একটা ছবিও নেইনি। মানে কামরুল ভাইয়ের তখনকার এই সাইজের একটা ফিল্ম ছবি যদি আমি নিতাম, ওটার দাম এখন 5 লাখ টাকা অবশ্যই। এবং ঘর ভর্তি ছবি, মানে টেবিলের ছবি, বাথটাবের ছবি, চেয়ারের উপরে ছবি, এইখানে ছবি, ওইখানে ছবি, ওইখানে ছবি, ভর্তি ছবি, হাজার হাজার ছবি। আমি 4-5 লাখ 20টা ছবি নিয়ে আসতে পারতাম, ছোটো ছবি, মিনিয়েচার কিংবা, একটাও নিইনি। তো পরে যখন উনি মারা গেল, তার 1 মাস পরে উনি মারা গেল, ওই মারা যাওয়ার যখন ছবি তুলতে পারলাম, তখন আমার কাছে না কেমন জানি লাগলো, কি ব্যাপার, এই যে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো, কিংবা প্রিজার্ভ হচ্ছে না, এগুলো সংরক্ষণ করা দরকার। হ্যাঁ, আবার শুনলাম যে কামরুল ভাইয়ের যে মেয়ে সুমনা আপার বিয়েতে সবাইকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশের গণ্যমান্য সব ব্যক্তি গিয়েছে, ওনার একটাই মেয়ে। কামরুল ভাইয়ের ওয়াইফ হলো ফিরোজা বেগমের বোন। হ্যাঁ। তো সুমনা আপার বিয়েতে সব, মানে বিশাল ফ্যামিলি তাদের, কমল দাশগুপ্ত, হামিন শাফিন, সব বিশাল ফ্যামিলি। উনি কামরুল ভাই প্রচুর ছবি এঁকেছেন এই সাইজের, মিনিয়েচার সাইজের, একে প্রত্যেকটা চেয়ারের মধ্যে ছবি রেখেছেন। যেই যেত উনি জাস্ট ওই চেয়ারে বসার আগে দেখলো ছবিগুলো রেখে দিয়ে খাওয়া দাওয়া করে চলে যেত, একটা ছবিও কেউ নেয়নি। এটা যখন শুনলাম, মানে তখন দেখলাম যে না, মানে সংরক্ষণ একটা টাইপের দরকার। তখন থেকে আমি সংরক্ষণ করা শুরু করলাম। তখন থেকে যেটা আসলে সংরক্ষণ করিনি, আমি আসলে যেটা করেছি, আমার কাছে যা আসতো রেখে দিতাম, ফেলতাম না। আমি কিন্তু সংরক্ষণ করার জন্য সংরক্ষণ করিনি, যা আসতো রেখে দিতাম, এই। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি। আপনার কাছে ভীষণ দুর্লভ একটা সংগ্রহ আছে, যেটা আমি আপনার সাথে একটু আগে আলাপ করছিলাম, যে পাকিস্তান আমলে নির্মিত প্রথম সিনেমাস্কোপ ছবি, যেটা জহির রায়হান বানিয়েছিলেন বাহানা নামে। ওটার কোনো প্রিন্ট এখন আর বোধহয় পাওয়া যায় না। ওটার বুকলেট আপনি সংগ্রহ করেছেন, আপনার সংগ্রহে আছে, এবং আপনি বলছিলেন আপনার কাছে আরও অনেক চলচ্চিত্রের বুকলেট আছে আগেকার। এটা একটু বলেন। বুকলেট হলো যে আগে, মানে আমি আনিনি, এরকম একটা বই, এই বইটার মধ্যে ওই ছবিটার, চলচ্চিত্রটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া, কাস্ট ক্রু যারা আছে, কারা কাজ করেছে, নায়ক নায়িকা যারা অভিনয়,
এবং কাহিনীটা আছে এবং গানগুলো থাকতো, এটা গানের বই বলতো, একটা সুভেনিরের মতো আর কি। হ্যাঁ, এবং এটা হলের সামনে বিক্রি হতো, পান দোকানে কিংবা হলের সামনে যে দোকানগুলো ছিল, কিংবা কেউ হয়তো শুধু বুকলেটটা নিয়ে বসতো, ছবি দেখতো সবাই, বেরিয়ে আসার সময় গান একটা করে বই কিনে নিয়ে 1 আনা 2 আনা করে কিনে নিয়ে চলে যেত, গিয়ে ওই গানগুলো পড়ার জন্য নিত এবং গানটা পছন্দ হলে গানটা মুখস্থ করতো। এই জন্যই বুকলেটটা বানানো, আর হলো পাবলিসিটির জন্য। তো এগুলো 74-75 পর্যন্ত তৈরি হয়েছে, তারপরে আর তৈরি হয়নি, মানে প্রোডাকশন কোম্পানিগুলো আর বের করেনি। কিন্তু ওই ছবিগুলো, মানে যে ছবিগুলো নাই, ওই ছবিগুলোর মানে যে চলচ্চিত্রগুলো নাই, ওই চলচ্চিত্রের ইনফরমেশন পেতে গেলে এটা দিয়ে পেতে হবে। যেমন বাহানার কথা বললাম, শুধু বাহানা না, বাহানা তো অনেক পরে, 65-এ 59-এর মাটির পাহাড়ের বুকলেট আমার কাছে আছে, যে নদী মরুপথের বুকলেট আছে, মুখোমুখি সেই বুকলেট তো ছাপানোই হয়েছে, পাওয়া যায় বাজারে। তারপরে জাগুয়া সাবেরের বুকলেট, জাগুয়া সাবের অবশ্য প্রিন্ট আছে। এরকম আমি যদি সংখ্যাটা বলি 170+ বুকলেট আপনার সংগ্রহে আছে। এবং এই বুকলেটের অর্ধেক বুকলেটের কোনো প্রিন্ট নাই। আচ্ছা, মানে ওই ছবি সম্পর্কে ইনফরমেশন পেতে গেলে শুধু এই বুকলেটটাই আছে একমাত্র। তা আপনার কাছে একটা দুর্লভ সংগ্রহ আছে তাহলে। হ্যাঁ, দুর্লভ বলা যায়। আমি যে কাজটা করবো, আমি বলে রাখছি বাসায়, যে আমি মারা যাওয়ার পরে এগুলোকে সব ফিল্ম আর্কাইভে দিয়ে দিতে। খুবই ভালো, তাহলে পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো হাতের কাছে পাবে। বাবু ভাই, আপনার চিত্রগ্রহণ, সিনেমায় কাজ করা, গবেষণা, অনেক সংগ্রহ, সংরক্ষণ করা জিনিস, এগুলো নিয়ে কথা বলছিলাম আমরা। তো আমরা জানি যে আপনার 3টি চলচ্চিত্র বিষয়ক বই আপনি রচনা করেছেন, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 2টো বই বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত হয়েছে। তো আপনার চলচ্চিত্র বিষয়ক বই লেখার বা সম্পাদনা করার এই জায়গাটা সম্পর্কে একটু আমাদের বলুন। ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি, আমি ওই যে আগে যে কথাটা বলছিলাম যে আমি অনেক জিনিস আমি সংগ্রহ করতাম, আব্দুস সামাদ দিয়ে শুরু করেছিলাম, যে পাসপোর্টটা নেই। পরে যখন উনি মারা গেলেন 2004-এ, ওনার মেয়ে আমাকে ফোন করে বললো, বাবু আমি তো চলে যাচ্ছি বাইরে, বাবা অনেক জিনিস তোমার নামে লিখে রাখছে যে তুমি নিয়ে যাও, আর আমরা চাচ্ছি যে বাবার জিনিসপত্র কেউ রাখবো না। আচ্ছা, তো তুমি কি করা যায়? তো আমি দেখলাম যে ওখানকার অনেক জিনিস আমি ভাগ করে ফিল্ম আর্কাইভে দিলাম, আর কিছু জিনিস আমি নিয়ে নিলাম 2 ভাগে। তো যার ফলে আমার কাছে মানে ওই রকম সামাদ সাহেবের অনেকগুলো এরকম জিনিস আছে। হ্যাঁ, যেমন আমি যদি এখান থেকে যাই, যেমন এটা ওনার ম্যাট্রিকের সার্টিফিকেট, হ্যাঁ এইরকম, কিংবা এগুলো ওনার অনেক, যেমন এটা লন্ডন স্কুল অফ ফিল্ম টেকনিকের কাগজপত্র, এবং এটা যেমন ওনার নাগরিকত্ব প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, এটা গণপরিষদ 1973 সালে। এছাড়া আরেকটা জিনিস, আজকে তো অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি এগুলো নিয়ে আসছিলাম। এটা হলো উনি যে ডিপ্লোমা করেছেন লন্ডন স্কুল অফ ফিল্ম টেকনিক থেকে, ওইটা। তো এইরকম জিনিসগুলো আমার কাছে ছিল। একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডক্টর রশিদ হারুন, পুতুল নাচ নিয়ে যিনি কাজ করেন, উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে আপনার নাম বাবু, হ্যাঁ আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আমি বললাম কী ব্যাপারে? বললো যে আমি আব্দুস সামাদের উপর একটা বই লিখছি ফিল্ম আর্কাইভ থেকে, আপনি একটু আমাকে সাহায্য সহযোগিতা করতে পারেন কিনা। আমি তখন কিন্তু ফিল্ম ছেড়ে দিছি, মানে 96-এর পরপর 97-টাইমের দিকে আমি ফিল্ম ছেড়ে দিছি, কারণ আমি তখন পাহাড় জঙ্গল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বাংলাদেশের পাহাড়, বিদেশের পাহাড়, হিমালয়, এগুলো নিয়ে ব্যস্ত। তো ওই সময় উনি আমাকে ফোন দিলেন। আব্দুস সামাদের শেষ অনুষ্ঠানও কিন্তু আমার একটা ফটোগ্রাফি এক্সিবিশন ওপেনিং হিমালয়ের উপরে। আচ্ছা আচ্ছা। তো উনি বললেন, আমি গেলাম, ওনার সঙ্গে কথা বলে দেখলাম যে উনি ফিল্ম আর্কাইভে একটা ফেলোশিপ নিয়ে আব্দুস সামাদের উপরে একটা বই লিখবেন। আচ্ছা। তো বললো যে আপনার কাছে কী কী আছে? তা আমি তো বললাম ওনার কাছে তো আমার ম্যাট্রিকের সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট পর্যন্ত সবই আছে, এবং সবই অরিজিনাল। রোজিস আমাদের সঙ্গে তার বিয়ের কাবিননামাও আছে, ডিভোর্স হওয়ার কোর্টের আদেশও আছে। তো উনি খুব খুশি হলেন, আমি ওনাকে ব্যবহার করতে দিলাম, উনি ব্যবহার করেন, বইটা লিখলেন। এই বইটার যে অনুষ্ঠান হচ্ছে, এই বইটার গবেষণার মাঝখানে একটা অনুষ্ঠান হয়, সেমিনার। আচ্ছা। সেমিনারে উনি বারবার আমার নাম বলতেছিলেন। তখন যে ডিজি ছিলেন না ফিল্ম আর্কাইভের, উনি বললেন তাহলে ওনাকে একটু কথা বলতে বলেন। আচ্ছা। তাহলে আমাকে কথা বলতে দিল। তা আমি বললাম কি জিনিসগুলো কীভাবে আমার কাছে আসছে। তো এরপরে অনুষ্ঠানের পরে চা খেতে খেতে ডিজি, উনি ভদ্রমহিলা কামরুন নাহার, আচ্ছা, পরবর্তী সচিবও হয়েছিলেন, উনি আমাকে বললেন যে আচ্ছা আপনার কাছে তো এগুলো ছিল, আপনি কেন বই লিখলেন না? আপনি তো ফিল্মের অনেক কাজ করেছেন, আপনি কেন লিখলেন না? আমি বললাম দেখেন আমার নামের তো ডক্টর নাই,
আমি তো একাডেমিশিয়ান না। বলে না না, আমরা আবেদন করেন, ফেলোশিপ আপনার দিব। আচ্ছা। তো পরের বছর আমি আবেদন করলাম বেবি ইসলামের উপরে। আচ্ছা। আবেদন করলাম, তো ইন্টারভিউ ডাকলো। আমার আবার এই ইন্টারভিউগুলো ভালো লাগে না খুব একটা, কিন্তু তারপরে ডাকলো, আমি গেলাম। ইন্টারভিউ রুমে দেখি ডিজি বসে আছে, ফিল্মের কিছু লোকজন বসে আছে। আমি যাওয়ার পরে আমাকে মোর্শেদুল ইসলাম বলতেছে, তোমাকে তো এই গবেষণাটা দেওয়া যাবে না। কেন? আমি বললাম, কেন মোর্শেদ ভাই? মানে স্যার বলা উচিত, কিন্তু আমরা তো ওনাদেরকে তো আর স্যার বলার কোনো ব্যাপার নাই আমার। বলে যে তোমাকে কাজ দিলে তুমি তো চলে যাবা, তুমি কাজ দিব, কাজটা নিয়ে তুমি হিমালয়ে চলে যাবে, 2 মাস থাকবা না, কাজটা তো হবে না। আমি বললাম, না, আপনি যদি কাজটা দেন আমি করবো। আর কোনো কিছু ইন্টারভিউ হয়নি, বেরোয় গেলাম, আমাকে কাজটা দিয়ে দিল। এই কাজটা করতে গিয়ে আমি যখন তন্দ্রা ইসলামের কাছে গেলাম, বেবি ইসলামের ওয়াইফ, উনি আমাকে বলে, তুই বেবি ইসলাম তোর ভাই সম্পর্কে জানিস না? আমি বললাম, জানি তো। তাহলে কী কর, আমার কাছে আসছিস কেন? আমি বললাম, কিছু ইনফরমেশন লাগবে, কাগজপত্র লাগবে, এগুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, এই যে চাবি নে, তুই যা, ওই যে ওই রুমে বেবি ভাইয়ের সব জিনিস আছে, কাজ কর। আচ্ছা। আমি এই রুম খুললাম, দেখি অনেক ফিল্ম, অনেক কাগজ, অনেক বই, ফাইলপত্র, যেটা আমার দরকার আমি আনলাম। বললাম, ভাবি এই যে এটা বেবি ভাইয়ের ফাইলপত্র, তোর লাগলে নিয়ে যা। এরকম পুরো ব্যাপারটা। যেহেতু আমরা মানে ফিল্মের লোকরা আমার সঙ্গে ফ্যামিলির মতো, আর বৈবাহিক সূত্রে এফডিসির ফাউন্ডার যে একজন আমার পরিচিত ফ্যামিলির মেম্বার, মানে বৈবাহিক সূত্রে কথা বলতেছি, যার ফলে এই ব্যাপারটা হয়ে গেছে। তো আমার জন্য লেখাটা খুব সুবিধা, গবেষণাটা করলাম। করার পরে আমার কাছে মনে হয়, বাহ, ভালোই তো, মানে টাকা পয়সাও কিছু পাওয়া যায়। তার চেয়ে বড় কথা যে এই জিনিসগুলো ইউজ হয়। হ্যাঁ, কারণ আমার কাছে এগুলো প্রচুর রয়ে গেছে, সংগৃহীত জিনিসগুলো কাজে লাগছে। হ্যাঁ। যেমন 70 সালে একটা সিনেমা হয়েছিল জয় বাংলা নামে। আচ্ছা। এটা নিয়েও অনেক কাগজপত্র আমার কাছে আছে, কিন্তু ছবিটা নেই। তো এইরকম প্রচুর জিনিস আছে, যেহেতু আমি এই জন্য এগুলো কাজ করতেছি। জহির রায়হানের একটা পুরো ফাইল আছে আমার কাছে, যেখানে জহির রায়হান নিজের হাতের লেখা স্টপ জেনোসাইড, স্টেট ইজ বর্ন, এগুলোর কাগজপত্র, এগুলোর বাজেট, এগুলোর প্ল্যানিং, এগুলো সব আছে 71 সালে। তো এগুলো আমি কাজ করব না কেন? অবশ্যই, এই জন্য কাজ করা শুরু করলাম। তো এই পর্যন্ত আমি প্রায় 8-7টা গবেষণা করেছি ফিল্ম আর্কাইভে, যার মধ্যে 2টা বই আকারে বের হয়েছে। একটা বের হয়েছে বেবি ইসলামের উপরে, কুশলী চিত্রগ্রাহক বেবি ইসলাম নামে। এরপরে আমার কাছে মনে হলো যে এরপর আমি কাজ করলাম সাধন রায়ের উপরে, কিয়ম জামানের উপরে। কিন্তু আমার কাছে মনে হলো যে দে আর দ্য ম্যান বিহাইন্ড ক্যামেরা, তারা ক্যামেরার পিছনের লোক। তো ক্যামেরার পিছনে তো আরও লোক আছে, যেমন খুব বিখ্যাত একজন এডিটর আছে বশির হোসেন। আমরা দিনের তার নাম জানি না, এবং বশির হোসেনের নাম যদি পোস্টারে থাকতো তাহলে ছবির বুকিং বেশি হইতো। বাহ। কারণ সবচেয়ে ক্রিয়েটিভ এডিটর সে। ঋত্বিক কুমার ঘটক বাংলাদেশে এসে বললো, বশির তুই আমার ছবি এডিট করবি। তিতাস একটি নদী নাম। ঋত্বিক কুমার ঘটকের সব ছবি কিন্তু রমেশ যোশী এডিট করে, একমাত্র তিতাস হলো বশির হোসেনের। এর উপরে কাজ হয় নাই, তখন আমি এর উপরে কাজ করা শুরু করলাম। বইটাও পরবর্তী ওই বইটাও বের হয়েছে, ফিল্ম আর্কাইভ থেকে বের হয়েছে। আর আরেকটা বই হলো আমার ওই যে 71 সালের ফাইলটার কথা বললাম, ওই ফাইলে আমি পেলাম জহির রায়হান, আলমগীর কবির, হাসান ইমাম, সৈয়দ হাসান বেঁচে আছেন এখনো। ওনারা একটা নীতিমালা করেছেন, স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র কীরকম হবে, চলচ্চিত্র নীতিমালা প্রথম। এটার পাণ্ডুলিপিটা ওই ফাইলে ছিল। তো আমি এটা পাণ্ডুলিপিটা পেয়ে আমি রেখে দিছি। এরপরে আলমগীর কবিরের উপর একটা বই হয়েছে, ওই বইতে আমাকে ওই প্রকাশক বললো যে ওই পাণ্ডুলিপির একটা কপি দেন। আচ্ছা। তাই পাণ্ডুলিপির একটা কপি আমি স্ক্যান করে দিলাম। ওই বইটাতে ওই পাণ্ডুলিপির স্ক্যান কপি ছিল, নিচে লেখা সৌজন্যে মীর শামসুল আলম বাবু, আরও অনেক ছবি টবি ছিল আলমগীর কবিরের। তখন বিধান আমাকে বলল, বিধান রিবেরু গবেষণা করে, ও আমাকে বললো যে বাবু ভাই এই পুরো পাণ্ডুলিপিটা ছাপাই দেন। বাহ। কারণ এটা তো আপনি 1 পাতা দিয়েছেন আমাদেরকে, মানে জনগণ 1 পাতা জানলো, পুরোটা ছাপা আরেকটা আছে। তখন ওই প্রকাশক আমাকে বললো যে বাবু ভাই আপনি শুধু পাণ্ডুলিপিটা ছাপায়েন না, পাণ্ডুলিপির পিছনের কাহিনীটাও বলেন, কেন কীভাবে ওনারা এটা লিখলো এবং কেন ইমপ্লিমেন্টেশন করতে পারলো না। যার ফলে আমার ওই বইটা, ওই যেটা আপনি সম্পাদক। সম্পাদক, কারণ এটা তো আমার পাণ্ডুলিপিটা তো ওনাদের করা, লেখাটা তো মৌলিক লেখা না, লেখাটা মৌলিক না, কিন্তু পাণ্ডুলিপিটা সম্পর্কে যে আমার যে ভূমিকাটা বিশাল, সবচেয়ে বড় লেখা ওইটা কিন্তু আমার মৌলিক লেখা। আর এটার মুখবন্ধ লিখেছেন সৈয়দ হাসান ইমাম। আমি যখন তাকে গিয়ে বললাম যে বলে এটা তুই কোথায় পাইছো, এটা তো আমাদের 51 বছর ধরে আমার কাছে নাই, আমি দেখিনি। 51 বছর পরে আমি জিনিসটা দেখলাম, ওনারই লেখা, নিচে ওনার নাম সিগনেচার করা। লেখাটা আরেকজনের, যথাসম্ভব খসরু নোমানের লেখা।
1971 সালে মানে চলচ্চিত্রে একটা বড় অবদান আছে। অবশ্যই। আপনার কুশলী চিত্রগ্রাহক বেবি ইসলাম এই বইটাতে গবেষণা তত্ত্বাবধানে আপনাকে সাহায্য করেছিলেন অনুপম হায়াত। হ্যাঁ, তো ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? অনুপম হায়াত তো মানে কি বলবো জিনিসটা, যে উনি আমার ফ্যামিলি মেম্বার আর কি। আমি ওনার বাসায় যাই, উনি আমার বাসায় যান, এরকম ব্যাপার। উনি খুবই নরম সরম মানুষ, আচ্ছা, সরল সোজা মানুষ। ওনার একটা মজার কথা মনে পড়লো, আমরা চলচ্চিত্রে নজরুল বলে একটা অনুষ্ঠান করতাম। আমি তখন একটা ফিল্ম সোসাইটি ছিল আমাদের, সার্গেই বান্দারচুক ফিল্ম সোসাইটি। তো রাশিয়ান কালচার সেন্টারে আমরা অনুষ্ঠান করবো, উনি চিফ গেস্ট। আচ্ছা, তখন তো মোবাইল ফোনের যুগ না। তো ওনার অফিসে ফোন করলাম, বলে যে উনি আপনাদের অনুষ্ঠানে বেরিয়ে গেছেন, কিন্তু উনি আসতেছেন না। আমরা ভিতরে সব রেডি করে বসে আছি, আসতেছেন না। মানে নজরুলের সিনেমাও দেখানো হবে, ধ্রুব, উনি আসতেছেন না। তো হঠাৎ আমি টেনশনে, আমি জেনারেল সেক্রেটারি, আমি রাশিয়ান কালচার সেন্টারের বাইরে বেরিয়েছি, বিষয় দেখি উনি দাঁড়ায় আছেন। আচ্ছা, বলে আপনি দাঁড়ায় আছেন কেন? বলে দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি। কারণ উনি দেখতে এত সাধারণ যে দারোয়ান ওনাকে বলেছে যে না, আপনি অনুষ্ঠান শুরু হয়নি, আপনি পরে ঢোকেন। আচ্ছা, আমি দারোয়ানকে বললাম যে ওনাকে আটকে রাখছেন, উনি না ঢুকে তো অনুষ্ঠানই শুরু হবে না, কারণ উনি তো চিফ গেস্ট। হ্যাঁ, উনি খুব সরল সোজা। আরেকটা, উনি তথ্য নিয়ে খুবই স্ট্রিক্ট, সতর্ক ছিলেন। এবং উনি 86 সালে যে কাজটা করেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস বইটা লিখেছেন, খুবই ট্রিমেন্ডাস একটা। ওই সময়ে এত ইনফরমেশন পেয়ে, এখন তো মানে ম্যাথোডিক্যালি অনেক বই লেখা হয়, প্রাতিষ্ঠানিক অনেক উপাদান আছে, বই লেখা হয়, ফিল্ম আর্কাইভ লেখে, অন্যান্য প্রতিষ্ঠান বিসিটিআই বই ছাপায়, বই লিখতে অনুদান দেয়। কিন্তু উনি এফডিসি থেকে ওই সময় বইটা বের করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এই বইটার ফিল্মের যতগুলো বই আছে তার মধ্যে সবচেয়ে কম ভুল এই বইটা। এটা কিন্তু প্রথম দিকের বই। হ্যাঁ, এই কথাটা আপনি আরো বিভিন্ন জায়গায়ও বলেন যে এই বইটা হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে লেখা সবচেয়ে কম ভুলের বই। হ্যাঁ, এবং আর বিষয়টা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ এত বড় একটা গবেষণা, এখানে ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। এবং আপনি বলেছিলেন কোন একটা অনুষ্ঠানে যে উনি নিজে সশরীর বইটা নিয়ে কাজ করেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য করেছেন। একদম ফার্স্ট সোর্সে উনি নির্ভর করেছেন, কোনো সেকেন্ড বা থার্ড সোর্সে উনি যাননি। এই বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। আমিও অলমোস্ট সেই কাজটা করতে চাই। আমি যখন আমার যে বইগুলো লিখেছি, যে যাই বলুক, ইভেন বেবি ইসলাম নিজে বলতেছে যে আমি 64 সালে দেশে আসছি, ইটালি গেছিলেন, এসে আমি কাজ করতেছি। মানে উনি এফডিসিতে ছিলেন, এফডিসি থেকে ইটালি গিয়েছিলেন, ইটালি থেকে আসছেন। আমার বইটাতে দেখবেন ওইখানে লেখা আছে উনি 62 সালে গিয়েছিলেন। আচ্ছা, কারণ কি? কারণ উনি বলেছেন, কিন্তু উনি অন ক্যামেরা বলেছেন, একটা রেকর্ড আছে, একজন আমাকে চ্যালেঞ্জও করেছিল যে বেবি ইসলাম বলছে যে উনি 64 সালে। কিন্তু আমি পরে উনার পাসপোর্ট, উনার ইটালিয়ান অ্যাম্বাসির চিঠি, এবং উনি যে ইনস্টিটিউটে পড়তে গেছিলেন, বেবি ইসলামের কথা বলছি, চেস্তো এক্সপেরিমেন্টাল দা সিনেমাটোগ্রাফিয়া যে ইনস্টিটিউটটা, ওইখানে খবর, ওইখান থেকে ইমেল করে আমি ইনফরমেশন নিয়ে এসেছি কয় তারিখে উনি ঢুকেছেন, কয় তারিখে উনি বেরোয় আসছেন, কারণ উনি শেষ করেননি পড়া। উনি যখন ওখানে স্টুডেন্ট, তখন উনার একটা ছবি ওখানে চলতেছিল। আচ্ছা, তানহা ছবিটা ওখানে চলতেছিল। দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, তখন বলতেছে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম হিয়ার, গো ব্যাক ইউর কান্ট্রি অ্যান্ড মেক ফিল্ম ওভার দেয়ার। আচ্ছা, তো কিন্তু উনি হয়তো ভুলে 64 সাল বলেছিলেন, কিন্তু আমি সমস্ত কাগজপত্র একদম অরিজিনাল পাসপোর্টের সিল, হ্যাঁ, তারপর ইটালিয়ান অ্যাম্বাসির চিঠি, ওখানে তো 62 সাল লেখা। হ্যাঁ, আমি এটা করি, মানে যে জিনিসটা যে যাই বলুক, আমি ইনফরমেশনটা জোগাড় করি, অথেন্টিক অথেন্টিক দলিল ছাড়া আমি কথা বলতে চেষ্টা করি না, যার ফলে অনেক সময় হয়, যেটা অনুপম হায়াত করেছেন। বাবু ভাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সিনেমা বানানোর চেয়ে আপনার সিনেমা সংশ্লিষ্ট অন্যান্য কাজ, গবেষণা করা বা সংগ্রহ করা, সিনেমা সংশ্লিষ্ট মানুষদের সাথে ওঠা বসা, এই জিনিসগুলো আপনার বেশি হয়েছে। কিন্তু আপনারও তো চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা কখনো ছিল? আচ্ছা, হ্যাঁ। তো আমরা জানি যে আপনি একটি চলচ্চিত্র নির্মাণ করছেন, প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন আব্দুল আলিমকে নিয়ে, রঙ্গিলা নায়ের মাঝি নামে, এবং এই সিনেমাটি হচ্ছে 2022-23 অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া। এটার প্রযোজনাও করছেন আব্দুল আলিমের মেয়ে নূরজাহান আলিম। তো এইটার কাজটা, আপনার এই জার্নিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। আমি তো ফিল্ম মেকার হতেই গিয়েছিলাম, কিন্তু হয় না, মানে মানুষের কিছু চেঞ্জ হয়, আর ওই সময়টায় ফিল্মের অবস্থা খুবই খারাপ ছিল, যার ফলে আমি সেখান থেকে ডাইভার্ট হয়ে যাই, শিফট করার জন্য আমাকে হেল্প করলো আমি ফটোগ্রাফি। আমি যেহেতু ফটোগ্রাফি করতাম, ফিল্মেও তো ফটোগ্রাফি করতাম,
একটা ক্যালেন্ডারের ছবি তুলতে পাহাড়ে চলে যাই। আচ্ছা। তো 96 সালে ওই যে চুক্তি হয়, শান্তি চুক্তি হ্যাঁ চাকমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে। তো তারপর পরই একটা কোম্পানি ক্যালেন্ডারের ছবি দিবে পাহাড় দিয়ে, আমাকে দায়িত্ব দেওয়া হয় ছবি তোলার জন্য। আমি ছবি তুলতে যাই, যার ফলে তখন পাহাড়ের প্রতি প্রেম পড়ে যায়। তো তারপরে তো পাহাড়টা আর এগুলো গেল। আবার যখন আমি ওই যে আব্দুস সামাদের এই বইটার পরিপ্রেক্ষিতে যখন চলচ্চিত্র গবেষণায় আসলাম, তখন লেখালেখি এই সে আবার চলচ্চিত্রের মধ্যে আমার ইনভলভমেন্টটা শুরু হলো এবং আমার প্রচুর পুরনো জিনিস সামনে আসলো। তো এর মধ্যে তো যেহেতু পরিচয় সবার সঙ্গে ছিল, তো নূরজাহানের সঙ্গে এরকম পরিচয় ছিল। আচ্ছা। তো একদিন নূরজাহান বললো যে আমার বাবার উপরে একটা ছবি করব, আমরা চলো অনুদানের জন্য জমা দিব, আপনি একটু একটা প্রপোজাল লিখে দেন। আচ্ছা। তো আমি প্রপোজালটা লিখলাম। তারপরে লেখার পরে বলেছে যে এটা স্ক্রিপ্ট জমা দিতে হবে, আপনি একটু স্ক্রিপ্টটা লিখে দেন। আব্দুল আলিমের উপর আমি টুকটাক জানতাম, খুব একটা জানতাম না। তো আমি চিন্তা করলাম যে লিখে দিব, আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আপনারা কাগজপত্র দেন, কিছু ইনফরমেশন লাগবে। তো আমি তখন ঘাটাঘাটি করলাম। সৌভাগ্যবশত আব্দুল আলিমের একটা ইন্টারভিউ পেলাম, অডিও ইন্টারভিউটা ওনার লাইফ শুরু থেকে শেষ পর্যন্ত আছে। বাহ। জাস্ট মারা যাওয়ার কিছুদিন আগে ইন্টারভিউটা নেওয়া, বছরখানেক আগে, একদম যে আপনি মানে উনি গান ছেড়ে দিচ্ছে এরকম পর্যায়ের কথাও আছে ওইটার মধ্যে। আচ্ছা। কীভাবে গানে আসলো, কার কাছে গেল, প্রথম রেকর্ড কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে কীভাবে রেকর্ড হলো, এই ধরনের কথাবার্তা উনি সব বলে গেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটা যদি ফিল্মে হয়তো কিংবা ভিজুয়াল থাকতো আরও ভালো হইতো, কিন্তু উনি অডিওতে বলে গেছেন। এইটা শুনলাম, শুনে এটা একটা উর্দু ভার্সনও ছিল, দুইটাই শুনে আমার কাছে মনে হলো এইটা নিয়ে বেস করে আমি একটা গল্প লিখি। তো এটা বেস করে ডকুমেন্টারি এবং ঠিক ডকুমেন্টারি এবং ফিকশন দুইটা মিলে। আচ্ছা। তো আমরা জমা দিলাম। জমা দেওয়ার পর আমার অ্যাজ এ ডিরেক্টর উনি প্রডিউসার নূরজাহান বলল যে আপনি ডিরেক্টরও থাকেন। ঠিক আছে। আচ্ছা। তো উনি ডিরেক্টর হিসেবে নাম দিল। খুব মজার ব্যাপার যে এইটা দেওয়ার পরে অনুদান কমিটির কয়েকজনের সঙ্গে আমার রাস্তাঘাটে দেখা হয়, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়। ইভেন অনুদান কমিটির একজন প্রভাবশালী সদস্যর সঙ্গে আমি এরপরে 12 দিন একসঙ্গে কাজ করেছি। আচ্ছা। ওই জমা দেওয়ার পরে, যার মধ্যে 3 দিন ডিনারও ছিল তার বাসায়। আচ্ছা। কিন্তু আমি কিছু বলিনি। একটা পর্যায়ে উনি নিজেই বলতেছে যে বাবু তুমি তো একটা অনুদান জমা দিছো, তোমার নামে জমা হয়েছে, তুমি ডিরেক্টর, নূরজাহান আলিম জমা দিছে, কই তুমি তো এটা নিয়ে কোনো কথা বললে না আমাকে। আমি বললাম যে ভাই এটা তো বলার কিছু নাই, হ্যাঁ ভালো হলে আপনি দিবেন, না হলে দিবেন না। এর 2 দিন পরে আরেকজন ফোন দিল আমাকে। ফোন দিয়ে আমাকে বলছে বাবু ভাই আপনার এরকম আপনার অ্যাজ এ ডিরেক্টর একটা অনুদানে জমা পড়েছে, তো আমি তো অনুদান কমিটির মেম্বার, তো আমার এটা কি আপনি একটু বলেন। আমি বললাম আমি তো কিছু বলবো না, তোমার যদি মনে হয়, একজন আমার সিনিয়র একজন জুনিয়র, তোমার যদি মনে হয় এটা অনুদান পাওয়ার যোগ্য তোমরা দিবা, এটা তো আমাদের কিছু না, কিছু করার নেই। আমি কিন্তু কিছু করিনি, কারো কাছে একটা কথা উচ্চারণও করিনি। আচ্ছা। কিন্তু নূরজাহানের পক্ষ থেকে হয়তো কিছু আলাপ আলোচনা হয়েছে, পত্রপত্রিকায় নিউজ স্বাভাবিক, এটা নিউজ হওয়ার মতো একটা বিষয় হয়ে গেল। তারপরে আমি শুনলাম অনুদানটা পেয়ে গেছি। তো আমরা কাজ করলাম, রুট লেভেলে কাজ করলাম। আব্দুল আলিমের জন্মস্থানে গেলাম, ইন্ডিয়াতে গিয়ে কাজ করেছি। এখন একটু সামান্য জটিলতার জন্য একটু আটকে আছে, কিন্তু খুব শীঘ্রই জটিলতাটা আমরা শুনেছি আপনার ছবিটির প্রায় 80% আমাদের অলমোস্ট সব কাজ হয়ে গেছে। এবং এইখানে মানে আব্দুল আলিম তো গানের মানুষ, হ্যাঁ, ওনার প্রচুর গান আমরা সংগ্রহ করেছি, ওনার গাওয়া, হ্যাঁ, উর্দু গান সংগ্রহ করেছি, পাকিস্তান থেকে ওনার জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তারপরে নজরুলের গান তো অধিকাংশই আমরা আব্দুল আলিমের কাছ থেকে না, ওটা আব্বাসুদ্দিন। আচ্ছা। আব্বাসুদ্দিনের ঠিক শিষ্য হলো আব্দুল আলিম। এরকম মানে সরাসরি শিষ্য না, দুজনের গানের ধারা আলাদা। একজন পল্লী সঙ্গীত, আরেকজন হলো ভাটিয়ালি কিংবা ভাওয়াইয়া। কিন্তু আব্দুল আলিমের কাজটা করতে গিয়ে আমি যে টের পেলাম, যাদের তার সংস্পর্শে যারা তাদের সঙ্গে যখন কথা বললাম, এত জনপ্রিয় শুধু গান গেয়ে, মানে এখনকার যে রক স্টারগুলো আছে এইরকম, মানে উনি ট্রেনে যাচ্ছে, জনগণ ট্রেনের সামনে শুয়ে ট্রেন আটকেই দিচ্ছে, ওনাকে দেখবে, গান শুনবে, তারপর ছাড়বে, এইরকম ঘটনা। মানে সেই সবই কিন্তু পাকিস্তান আমলের ঘটনা। মানে উনি তো মারাই গেছে 74 সালে। এবং প্রচুর পুরনো ফুটেজ পেলাম, উনি গান গাচ্ছে এসব ফুটেজ পেলাম। তারপরে উনি গান শোনাচ্ছে এরকম ফুটেজ আমরা পেয়েছি অনেক পুরনো। এখন দেখা যায় এটা একটা ভালো জিনিস হবে। আসলে এই ফুটেজগুলো আমরা আপনার ছবিটিতে দেখতে পাবো আশা করি, অবশ্যই থাকবে।
আপনার প্রতি শুভকামনা থাকলো যে ছবিটি নির্মাণ সম্পূর্ণ হোক। নর্মাল সম্পূর্ণ সেন্সরে জমা পড়ুক, তারপরে দেখা যাক কি হবে। ছবিতে তো মানে কাটাকাটি তো কিছু নাই, ওরকম তো ব্যাপার নাই। আর এখন তো সেন্সর অন্য ব্যাপারও নাই। তো এই যে এখন এই মুহূর্তে বাংলাদেশে সেন্সর হওয়ার বা সেন্সর বোর্ড বিষয়টি নেই। কিছুদিন আগেই আমাদের একটি নতুন কাঠামো তৈরি হয়েছে, ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। তো ওই আগের সেন্সর বোর্ড বা এখনকার যে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, এই পরিবর্তনটা কেমন হলো? এটা সময়োপযোগী, অনেকের দাবি ছিল, চাওয়া ছিল এই বিষয়টা নিয়ে। আপনি একজন চলচ্চিত্র গবেষক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখেন? সরাসরি বলায় কিছু সমস্যা আছে, সুবিধাও আছে। সুবিধাটা হলো বলতে পারি, আর সমস্যা হলো যে আগের সেন্সর বোর্ডগুলোতে বড় ভাইরা বেশি থাকতো, এইবার সেন্সর বোর্ডে ইয়াং যেহেতু আছে ছোটো ভাইরা বেশি, এখন তারা রাগও করতে পারে। কিন্তু ব্যাপারটা কি, আমার কাছে কেন জানি মনে হয় আমরা যদি মানুষ চেঞ্জ না হই, আমাদের মানসিকতা চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে ওই পুরো ব্যাপারটা পুরনো বোতলে নতুন মদ কিংবা নতুন বোতলে পুরনো মদের ব্যাপারটা হয়ে যাবে। নামটা চেঞ্জ হয়েছে, ফিল্ম সেন্সর বোর্ড থেকে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড হয়েছে, কিন্তু তাদের মানসিকতা যদি আগের মতোই থাকে তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। একটা সুবিধা হয়েছে যে আমি যে রেটিংয়ের ছবি বানাবো সেই রেটিংয়ে থাকবে, সে সেটা দেখবে। কিন্তু মানে রেটিং প্রথায় আমার একটা আপত্তি জিনিসটা হলো যে আমরা সার্টিফিকেশন বোর্ড সারা পৃথিবীতে আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, উন্নত দেশগুলোতে আছে। একটা ছবি কাদের দেখার উপযোগী কাদের দেখার উপযোগী না সেই অনুযায়ী তারা ছবির শুরুতেই একটা ডিসক্লেমার দেওয়া হবে এবং সার্টিফিকেটে মার্ক করে দেওয়া হবে, টিকিট ওইভাবে বিক্রি হবে যে 18 বছরের নিচের লোকের জন্য এইটা, 18 বছরের উপরের লোকের জন্য এইটা। কিন্তু সমস্যাটা হলো ওইটা শিক্ষিত লোকদের জন্য। আচ্ছা, আমরা কিন্তু চলচ্চিত্র শিক্ষায় তো শিক্ষিতই না, আমরা চলচ্চিত্র মনস্কতায় শিক্ষিত না, আমরা সাধারণ শিক্ষায়ও খুব একটা শিক্ষিত না, যার ফলে আমাদের নির্মাতারাও যেরকম দর্শকও সেরকম। আমার অধিকাংশ নির্মাতারা কিন্তু এই সুযোগটা নিয়ে হয়তো দেখা যাবে যে অনেক অপ্রদর্শনযোগ্য চলচ্চিত্র বানিয়ে ফেলেছে। আচ্ছা, যেটার মধ্যে সেক্স, ভায়োলেন্স কিংবা এগুলো থাকবে, যে এটা তো এখন রেটিং দিবে, আমাদের কোনো সমস্যা নেই, কাটবে না। এইটা একটা সমস্যা সার্টিফিকেশন বোর্ডের ক্ষেত্রে। একটা তো এটা আমাদের চাওয়া ছিল, আমরা সোসাইটি ফিল্ম সোসাইটি যারা করতাম তারা তো অনেকবার এটা নিয়ে আন্দোলন করেছি যে সার্টিফিকেশন বোর্ড করা। কিন্তু ওই যে হুমায়ুন আমাদের নাটকের মতো অতি স্বাধীনতা খুব ভালো না এই ব্যাপারটা। কিন্তু পরিবর্তনটা দরকার ছিল, আমরা তো আন্দোলনটা পরিবর্তনের জন্য হয়েছে, আন্দোলনের পরে এই কাজটা হয়েছে। এখন সেটার সুফলটা পাবো কিনা সেটা দেখা যাক। আমাদের হয়তো বা এই চর্চাটার সঙ্গে অভ্যস্ত হতে তো একটু সময় লাগবে, কিন্তু এটা শুরুটা হলো। এবং এই যে গ্রেডিং, এখন সবেমাত্র 2টো গ্রেডিং এ আর ইউ দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে হয়তো বা গ্রেডিং আরো বিভাগ, আরো গ্রেডিংটা বাড়বে। কিন্তু ওই গ্রেডিং অনুযায়ী ওইটা মনিটর করা হবে কিনা, যেটা সাধারণ দর্শকের জন্য না, যেটা হয়তো অ্যাডাল্ট দর্শকের জন্য, সেইটাকে অ্যাডাল্টরা দেখতে পারছে কিনা। আচ্ছা, আরেকটা হলো যে আমরা অ্যাডাল্ট বলতে যে জিনিসটা আসলে মেইন করি সেই ব্যাপারটা আমরা সবাই শিক্ষিত কিনা। আমরা কিন্তু সবাই আমাদের অধিকাংশ লোকই কিন্তু এখনো মানে চলচ্চিত্রের শিক্ষায় শিক্ষিত না, চলচ্চিত্রের শিক্ষায় শিক্ষিত না। দ্বিতীয়ত হলো বাস্তব জীবনের যে নারী পুরুষের সম্পর্ক কিংবা যৌনতা কিংবা বয়ঃসন্ধি, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষিত না, যার ফলে এটা সুফলে যাওয়ার চেয়ে বিফলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর একটা বড় জিনিস হচ্ছে যে আমরা এই যে গ্রেডিং মানে প্রাপ্ত বয়স্কতার থেকে আমার মনে হয় প্রাপ্ত মনস্কতার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি যেটা বলছিলেন যে যৌনতা বা ভায়োলেন্স, আমি ব্রিটিশ অনেক ছবির কথা জানি যেগুলোতে ছবিতে কোনো যৌনতা বা ভায়োলেন্স নেই, কিন্তু হয়তো ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বা এতটা রাজনৈতিক একটা ছবি যেটা কিনা ছোটদের দেখার গ্রেডিংটা পায়নি। ব্যাপারটা যে শুধু ভায়োলেন্সের জন্য বা যৌনতার জন্য সেটা না, ওই যে প্রাপ্ত মনস্কতার জায়গাটা গ্রহণ করার, সেটাই বললাম যে আমরা শিক্ষিত না, শিক্ষিত হতে থাক, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দেখা যাক, নতুন অনেকেই পরিচিত লোকজন আছে এটাতে বেশি, দেখা যাক তারা কি করে। আপনি বাবু ভাই নতুনদের কথা বলছেন একটু পরপরই, তো নতুনদের নির্মাণে, ক্যামেরার নতুনদের নির্মাণে আপনার একটা বড় অংশগ্রহণ আছে, ভূমিকা আছে, আমরা জানি। ফটোগ্রাফিতে আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফটোগ্রাফি কোর্স পরিচালনা করছেন, এখন আপনি 10ম ব্যাচ পরিচালনা করছেন। আপনার এই জার্নিটা বা এই ব্যাচের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়, ওই যে বললাম যে আমি ফটোগ্রাফিতে শিখে ফটোগ্রাফিতে আসছিলাম, তো মাঝখানে তো ছিলাম না, মানে মাঝে মাঝে সুইচ করতাম, ফিল্মে গেলাম, পাহাড় জঙ্গলে গেলাম, লেখালেখিতে গেলাম, পাশাপাশি আমাকে
30 বছর আগেই কিংবা 25 বছর আগে আমি কিছু ইনস্টিটিউটে ক্লাস নিতাম। তো হঠাৎ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বললো যে বাবু ভাই আপনি তো অনেক ক্লাস নিতেন, যে দায়িত্ব যে আমাকে বললো সেও আমার স্টুডেন্ট ছিল এক সময়, যে আপনি একটু আবার এখানে বিশ্ব সাহিত্য নিয়মিতভাবে শুরু হবে, আপনি চালু করেন। আমি বললাম ঠিক আছে, যদি নিয়মিত হয় আমি করতে পারবো। তো এখন চলছে আমাদের 10ম ব্যাচ চলছে, সেখানে আমরা ফটোগ্রাফির একদম A to Z থেকে শেষের দিকে শেখাতে চাই। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা নিজস্বতা আছে, নিজস্বতার মধ্যে মানে ফটোগ্রাফার তৈরির চেয়ে ফটোগ্রাফি মনস্কতা মানে আলোকচিত্রিক হয়ে ওঠার ব্যাপারটা বেশি গুরুত্ব দেয়, যার জন্য এখানে ওই ক্লাসগুলোতে কি করা যাবে না, কোন ছবি তোলা যাবে না, কোন ছবি কখন তোলা উচিত, এগুলো বেশি শেখানো হয়। এথিক্স অফ ফটোগ্রাফি, বিহেভিয়ার অফ এ ফটোগ্রাফার, সাইকোলজি অফ ফটোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড আদার আর্ট, এই জিনিসগুলো বেশি শেখানো হয়। মানে ফটোগ্রাফিক্যাল লিটারেচার যেটা এটা শেখানো। আরেকটা ব্যাপার হলো যে ফটোগ্রাফিতে এখন আসলে আগের যেমন এই যে আমার এটা প্রায় 30 বছর আগের কেনা একটা ক্যামেরা, এই ক্যামেরার যে টেকনিক ছিল, এই ক্যামেরা চালাতে গেলে, এই ক্যামেরা ছবি তুলতে গেলে যেরকম টেকনিক্যাল হইতো, এখন কিন্তু সেরকম টেকনিক্যাল হইতে হয় না। এখন ক্যামেরা চলে আসছে ফোনের মধ্যে। এখন হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে ফোনই অনেক কিছু করে দেয়, কিন্তু ইথিক্যাল সেন্সটা, নৈতিকতাটা ফটোগ্রাফির কিন্তু এখনো আগের যা আছে তাই আছে, কম্পোজিশন আগের যা আছে তাই আছে, হ্যাঁ, লাইট আগের যা আছে তাই আছে। অতএব ওই জিনিসগুলো শেখানো হয়, আর এই যে নৈতিকতাটা শেখানো হয়, গল্পটা শেখানো হয়, ডকুমেন্টেশনটা শেখানো হয়। এইটা আমাদের এখনকার এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাবু ভাই, আপনি একদম আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, তো আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পাওয়ার লোভে আসলে বসে আছি। আপনি বললেন যে আপনার সময়কার যারা বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী গুণী, বড় যাদেরকে আপনারা বলতেন, তাদের সান্নিধ্য আপনি পেয়েছেন। এর মধ্যে আপনার খুব পছন্দের বা আপনি উল্লেখ করতে চান এমন কোনো একজনের বিষয়ে, যেমন আমরা আলমগীর কবিরের সম্পর্কে জানতে চাই, আমাদের আসলে জানতে চাওয়া অনেক কিছু, আপনি যে কোনো একজনের বিষয়ে বললে আসলে আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ এটা যারা শুনবে দেখবে তাদের কাছে লাগবে যে উনি শুধু এটার কথা বললো। ঠিক আছে, আপনি আলমগীর কবির সম্পর্কে বলেন। আলমগীর কবির সম্পর্কে বলতে পারি। আলমগীর কবিরের সঙ্গে আমার আসলে অল্প কয়েকবার দেখা হয়েছে। উনি একটা ক্লাস নিয়েছিলেন আমাদের, ওইটা ক্লাসটা করেছিলাম, আর ওনার একটা কাজে আমি স্টিল ছবি তুলতে গিয়েছিলাম। এছাড়া আসলে খুব একটা দেখা হয়নি। কিন্তু ওনার, আমি যেহেতু জহির রায়হান কিংবা চলচ্চিত্র নিয়ে কাজ করি, সেহেতু অনেক জিনিস ওনার পেয়েছিলাম আমি। এবং ওনার বোন বেগম মমতাজ হোসেন এবং ওনার ভাগ্নে খালিদ মাহমুদ মিঠু, তাদের দুজনের সঙ্গে আমার একটু পরিচয় ছিল, যার ফলে তাদের কাছ থেকে কিছু জিনিস পেয়েছিলাম। তো এছাড়া আলমগীর কবিরের উপরে স্টাডি, তার কাজগুলো দেখা, এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি মানে মডার্ন ফিল্ম মেকার, হ্যাঁ, এই জায়গাটাই। হ্যাঁ, এবং আমি যদি ওনার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা বলি, এই ছবিটা এখন দেখা একটু কঠিন। আর্কাইভ যদিও একটা রেস্টোরেশন কপি করেছে, কিন্তু খুব যেহেতু কিছু অংশ পাওয়া যায়নি কখনো, ওইটা ভিডিও থেকে নিয়ে যাওয়া হয়েছে, ইউটিউব থেকে। ধীরে বহে মেঘনা, হ্যাঁ, একটা ভীষণ আধুনিক একটা ছবি, ভীষণ আধুনিক ছবি। এবং এই যে মুক্তিযুদ্ধকে এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এসে মুক্তিযুদ্ধকে তৃতীয় মাত্রায় দেখা, হ্যাঁ, এবং সেই দেখার মধ্যে মুক্তিযুদ্ধের প্রচুর এলিমেন্ট ব্যবহার করা, প্রচুর ফুটেজ ব্যবহার করা, এবং এই ফুটেজগুলো কিন্তু জহির রায়হান, আলমগীর কবির, অরুণ রায়, সাধন রায়, এদের শ্যুট করা কিছু অংশ প্রচুর দেখানো হয়েছে এটার মধ্যে, যার ফলে জিনিসগুলো বেঁচে আছে। এবং এই যে অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, কিংবা ওই ছবিতে যে আলোচনাগুলোর মধ্যে আলোচনাগুলো যদি আমরা দেখি, শুধু ধীরেবাবু মেঘনা না, তার সূর্যকন্যা মানে সময়ের থেকে এগিয়ে থাকা ছবি, তাই না? তারপরে ওনার লাইফের উপরে যে ছবিটা রূপালী সৈকতে, ওনার বায়ো টাইপের ছবিটা, বায়োপিক সরাসরি না, যার ফলে উনি অনেক অতর কাজ করেছেন, অতর ডিরেক্টর যে কথাটা বলে ওই ব্যাপারটা এরকম আছে। এরকম বেশ কিছু লোকের সঙ্গে আমার কিন্তু পরিচয় হয়েছে, শুধু আলমগীর কবির না। যেমন আমি মানে বিভিন্ন সেক্টরের কথা বললে, ফটোগ্রাফিতে ওই যে বললাম যে বাংলাদেশের সবচেয়ে পুরনো ফটোগ্রাফার গোলাম কাসেম ড্যাডির সঙ্গে আমার যেরকম খুব ভালো সখ্যতা ছিল, মঞ্জুর আলম বেগ তো আমার সরাসরি টিচার ছিলেন। আবার সিনেমার ক্ষেত্রে অলমোস্ট সব বয়স্ক লোক, সাধন রায় ছাড়া অলমোস্ট আমি, আর বেবি
বশির হোসেন ছাড়া অলমোস্ট সবাইকে আমি পেয়েছি। আলতাফ মাহমুদ সামনাসামনি পেয়েছেন। আলতাফ মাহমুদ, বশির হোসেন, এডিটরের মধ্যে, সিনেমাটোগ্রাফারের মধ্যে সাধন রায়, এছাড়া সবাইকে আমি পেয়েছি। এবং আমার ওই সুবিধাটা ছিল, সবার সঙ্গে আমার মিশার সুবিধা ছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, সবার জিনিসপত্র কিন্তু আমার কাছে বেশি এসছে, কারণ সবাই বাবু আসো এটা নিয়ে যাও, এরকম। তো যার ফলে প্রচুর লোকের সঙ্গে আলাপ হয়েছে। আমি মাঝখান থেকে শুধু আলমগীর কবিরের কথা বললাম আর কি। তাহলে আপনি মানে ভীষণ সৌভাগ্যবান এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি এখানে সৌভাগ্য কিছু না, আমার কাছে মনে হয় যে ওই সঠিক সময় উপস্থিত থাকা একটা ব্যাপার। যেহেতু আমার শুরুটা অনেক আগে হয়েছে, তখন এই লোকগুলো বিচরণ করতো এই ধরাধামে, এবং আমি তাদের সঙ্গে যেতে পারতাম, তাদের কাছে যেতাম। সেটাই, এটা সৌভাগ্যটা এই জায়গায়। তো বাবু ভাই, অনেক কিছু শুনলাম আপনার কাছে, আপনার সারা জীবন ভরা এত অভিজ্ঞতা, এত জানাশোনা। তো এত অভিজ্ঞতা থেকে আপনার গোড়া থেকে, ছোট থেকে শুরু করে এই পর্যন্তকার যে ভ্রমণ, এই সব কিছু মিলে এখনকার যারা নতুন বা তরুণ ক্যামেরা শিল্পী আছে, সেটা চলচ্চিত্রে হোক বা স্থির চিত্রে হোক, আপনি নতুনদের জন্য কি রকম দিক নির্দেশনা দিতে চান? হ্যাঁ, দিক নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে কিনা আমার এটা সন্দেহ আছে, কিন্তু আমি একটা অধিকারে বলতে পারি। অধিকারটা হলো আমি প্রবীণের দিকে যাচ্ছি, এটা তো একটা অধিকার আছে, তাই না? বড় বয়সে সিনিয়রিটি আছে, কিছু অভিজ্ঞতাটা বেশি, দেখেছি বেশি, এইটা থেকে বলতে পারি। শুধু ক্যামেরা শিল্পী, ফটোগ্রাফার, ফিল্ম মেকার তা না, আমি হয়তো আমি যেহেতু মাউন্টেনিয়ারিং করি, মাউন্টেনারদেরও বলতে পারি, কিংবা আমি যদি অ্যাডভেঞ্চার করি কিংবা বই লিখি, লেখকদেরও বলতে পারি। জিনিসটা হলো, আমি সবাইকে ওভারঅল বলছি, জিনিসটা হলো যে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, মূলে যাওয়ার চেষ্টা করতে হবে, বিতর্কতে না গিয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে। আচ্ছা, সেটা যে ক্ষেত্রেই হোক। একজন যদি ফিল্ম মেকার হয়, শর্টকাটে কিছু না করা। জহির রায়হান করেছে এক জায়গায় দাঁড়ায় 3টা ক্লোজ আপ নিয়েছে, দেখে আমিও এক জায়গায় দাঁড়ায় 3টা ক্লোজ আপ নিয়ে করে ফেলবো, সেটা না, কারণ জহির রায়হান কপি করার দরকার নেই। হ্যাঁ, আরেকটা হলো যে মৌলিকতার দিকে থাকা। যেমন আমাদের চলচ্চিত্রের কথা বলি, আমাদের চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা থাকা উচিত ছিল। হ্যাঁ, এই কথাটা আপনি বলেছেন অনেক জায়গায়। একটা ছবি দেখলে যদি বলা যায় এটা বাংলাদেশের ছবি, হ্যাঁ, যেমন ইরানের ছবি দেখলেই বোঝা যায় ইরানের ছবি। কিন্তু আমাদের ছবি মানে এটা কি কলকাতার ছবি না ঢাকার ছবি, এই ব্যাপারটা থাকে না, এরকম একটা থাকা উচিত। আর ডিরেক্টরদের মানে কিংবা মেকারদের সিগনেচার টিউনিং থাকা উচিত। আচ্ছা, যেমন ফটোগ্রাফিতে বলা যায় যে এটা আমানুল হকের তোলা ছবি, এটা রশিদ তালুকদারের তোলা ছবি, ছবিটা দেখলেই বোঝা যায়, কিংবা এটা নাসির আলী মামুনের ছবি, হ্যাঁ অবশ্যই দেখলে বোঝা যায়, অবশ্যই। কিন্তু ফিল্ম মেকিংয়ে কিন্তু একটা সময় ছিল, যেমন আমাদের সঙ্গীতে যেমন রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, পঞ্চকবির আলাদা গান শুনলে, ইভেন শেষের দিকে খানাতর রহমানের গান শুনলেই বোঝা যায় খানাতর রহমানের গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর বোঝা যায়, আলাউদ্দিন আলীর সুর বোঝা যেত। ফটোগ্রাফি বললাম, গানের ক্ষেত্রে বললাম, চলচ্চিত্রের ক্ষেত্রেও কিন্তু আমি যদি সিনেমাটোগ্রাফারদের কথা বলি, আমাদের মানে বাংলাদেশের সিনেমাটোগ্রাফির যে ভিত্তি, কিয়ম জামান, আফজাল চৌধুরী, বেবি ইসলাম, সাধন রায়, আব্দুল সামাদ, এই 5 জনের মজা হয়। 5 জনের সিনেমাটোগ্রাফি অরিজিনাল ফর্মেটে দেখলে 5টা 5 রকম। আচ্ছা, এই যে পার্থক্যটা, এই যে জহির রায়হানের ছবি একরকম, কাজী জহিরের ছবি একরকম, মিতার ছবি একরকম, তাই না? ওই আমার সুভাষ দত্তের ছবি আর অন্য ধরনের, এটা বোঝা যেত। এটা হলো সিগনেচার টিউনিং, মানে তার কাজটা তার। হ্যাঁ, যেমন ফারুকির কাজটা ফারুকির, কিন্তু ফারুকের পরের জেনারেশন যারা, সুজন হোক, রনি হোক, কিংবা তাদের কাজ কিন্তু ওইটা ফারুকির কাজ না, ওর কাজ বোঝা যায় না, বোঝা যাবে না। এই জন্যে একটি আলাদা করে সিগনেচার থাকা উচিত, মানে টিউনিং থাকা উচিত, যে এটা তার কাজ, দেখলেই যাতে বোঝা যায়। এই কাজটা করতে গেলে আসলে কিন্তু প্রথমে আত্মস্থ করতে হয়, পুরো জিনিসটা আত্মস্থ করি, তারপরে আসি। হ্যাঁ, যেমন সাদের ওই যে রেহানা, হ্যাঁ, টোটালি সাবজেক্টটা আলাদা, কিংবা এই যে শামীমের যে আদিম, রেহানা মারিয়াম নূর আর শামীমের আদিমের মধ্যে যদি পার্থক্য খুঁজি, দুইটা 2 রকম, বোঝা যাবে যে দুটো আলাদা জিনিস। এইরকম বোঝা যাওয়া উচিত। এটা করলেই আমরা কিন্তু আমাদের ভাষাটা তৈরি। আমরা যেমন পেয়েছি, যেমন হচ্ছে যে তারেক মাসুদের একটা যে চলচ্চিত্রের ভাষা, ও ফ্রেম দেখলেই বোঝা যায় এটা তারেক মাসুদের ফ্রেম। এবং আমার কাছে মাটির ময়নার একটা পোস্টার আর রানওয়ের একটা পোস্টার একই রকম, মানে বোঝা যায় যে এটা তারেক মাসুদের সিগনেচার। এটার কথাই বলছি। এবং এখনকার প্রজন্মের আসলে এইটাই করা উচিত, যে আমি গড়পড়তা সব কাজ করব,
আমার জীবন ধারণের জন্য অনেক কাজ করব, অ্যাড বানাবো কিংবা, কিন্তু আমি যখন ফিল্ম বানাবো কিংবা আমি যখন আমার কাজটা করব, তখন এই কাজটাতে যাতে আমার কাজ, আমার ভাষা, আমার ল্যাঙ্গুয়েজ, আমার ইন্ডিভিজুয়ালিটি যাতে ওই কাজটার মধ্যে থাকে। অর্থাৎ এটা করতে গেলে প্রচুর পড়তে হবে, প্রচুর দেখতে হবে, প্রচুর জানতে হবে। একটা কথা বলে শেষ করি, আমাদের কান দুইটা, মুখ একটা। কান দুইটা মানে আমাদের শুনতে হবে বেশি, তার মানে আমাদের ইনপুট নিতে হবে বেশি, আর মুখ একটা, বলতে হবে কম, তার মানে আউটপুট দিতে হবে কম। অতএব আমরা যদি কাজ কম করি তাহলে আমি বেশি শুনি, কাজ খুব বেশি করতে হবে। দিলীপ কুমারের ছবি কয়টা? 61টা। চিন্তা করা যায়, দিলীপ কুমারের 61টা ছবি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি এখনো। হ্যাঁ, পৃথিবীতে চলচ্চিত্রের যে লোকটা সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে তার নাম দিলীপ কুমার, ছবি 61টা। সুচিত্রা সেনের কথা বলি, ছবি কয়টা? 60টা। আখতারুজ্জামান ইলিয়াসের বই দুইটা, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস। অতএব কাজ অল্প করি, কিন্তু আমার কাজটা সূক্ষ্মভাবে আমার মতো করি। আমার মনে হয় নতুন জেনারেশনের কাছে এটাই হওয়া উচিত, আমি আমার মতো কাজ করি, এটাই, যেটা আমার স্বাতন্ত্র্যকে উপস্থাপন করবে। অনেক ধন্যবাদ বাবু ভাই। বাবু ভাইয়ের সঙ্গে অনেক সময় ধরে সিনেমা সংশ্লিষ্ট অনেকগুলো কথা শুনলাম, অনেক অভিজ্ঞতা জানলাম, ওনার জীবনের গল্প, ওনার ভ্রমণ এবং ওনার দিক নির্দেশনা, পরামর্শ। আমরা অবশ্যই এগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বাবু ভাই আমাদের এখানে আসার জন্য। আর ভবিষ্যতে অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন। আমাদের যে কোনো কাজে আমরা আপনাকে আমাদের পাশে চাই। থ্যাংক ইউ। সুধী দর্শক, বেশ সিনেম্যাটিক একটা সময় কাটলো মীর শামসুল আলম বাবুর সঙ্গে। সময়টি সিনেম্যাটিক এবং ছবিময়। আমাদের এই পর্বটি আপনার কেমন লাগলো আমাদের জানাবেন। আমাদের মন্তব্য বাক্স এবং বার্তা বাক্স খোলা আছে আপনার জন্য। মাল্টি প্রোডাকশনসের ক্যামেরা রোলিং অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার আমাদের আরও উৎসাহিত করবে, আমাদের অনুপ্রেরণা যোগাবে। আশা করি ভবিষ্যতে আরও অনেক সিনেমা ও ক্যামেরা সংশ্লিষ্ট মানুষের সঙ্গে আপনাদের আমরা দেখা করিয়ে দিতে পারবো এবং তাদের কাছ থেকে তাদের জীবনের গল্পগুলো শুনে আমরা সমৃদ্ধ হব। ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।